ব্যক্তি বা দল নয়, জুলাইয়ের মাস্টার মাইন্ড জনগণ। বিবিসি বাংলাকে তারেক রহমান লড়ছেন নির্বাচনে, ৭১-এর ভূমিকার জবাব দিতে হবে জামায়াতকে। সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি, বললেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা। দেশে কমেছে গাড়ি ফ্ল্যাট বিক্রি, স্থবির বিয়ের বাজার, রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী কারণ, বলছেন অর্থনীতিবিদরা। ইলেকশনের টাইম আসতেছে, যত কাছে আসতেছে মানুষজন একটু ভয় পাচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা সিনারিওটা কোন দিকে যাবে। যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। চাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রাকসুর সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি, মন ভোলানো কথায় ভোটার আকর্ষণের চেষ্টা। আজ থেকে প্রচারণার সময় আবার দেওয়া হয়েছে, আমরা প্রচারণায় নেমেছি এবং আমরা আবারও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাব। আজকের যে আবার নতুন প্রাণচঞ্চল ভাব শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে, ভোটারদের মধ্যে, আপনাদের মধ্যে, আমাদের দেখে ভালো লাগছে। এবং ২১ প্রার্থীর সরে দাঁড়ানো আর রিট বিতর্কের পর চলছে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। আগেই নিশ্চিত ৯ পরিচালকের পদ। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই গণ অভ্যুত্থানের পুরো কৃতিত্ব জনগণকে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ২ দশক পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নিশ্চিত করেন ফেব্রুয়ারির নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। চিন্তিত নন জামায়াত নেতৃত্বাধীন জোট নিয়েও, তবে আওয়ামী লীগকে গুম, খুন এবং জামায়াত ইসলামীকে ৭১-এর ভূমিকার জন্য জবাবদিহি করতে হবে বলেও সাফ জানান তারেক রহমান। শাহাদাত অভ্র জানাচ্ছেন বাকিটা। দীর্ঘ প্রায় ২ দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সাথে দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই আন্দোলন, আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর রাজনীতি, গুম, খুনের বিচার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান। আমি পৌঁছানোর চেষ্টা করেছি, আমি ইনশাআল্লাহ। সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তারেক রহমান জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি, আর ৫ আগস্টের পর সঙ্গত কারণে দেশে ফিরতে পারেননি। তবে আগামী নির্বাচনে জনগণের মাঝেই থাকার কথা জানান তিনি। আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। জুলাই আন্দোলনের ভূমিকার প্রশ্নে তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ও শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তিনি কিভাবে রাজনীতিতে ভূমিকা রাখবেন। যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। বিগত দিনে গুম, খুনের জবাব যেমনি আওয়ামী লীগকে দিতে হবে, তেমনি ৭১-এর ভূমিকার জবাব জামায়াতকে দিতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০২৪ সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে, দেশ স্বাধীনের পরে যখন তারা সরকার গঠন করেছিল, ক্ষমতায় ছিল, তখনও যে সকল লুটতারাজ তারা করেছে, খুন গুম তারা করেছে, বিগত ১৭ বছর খুন গুম তারা যা করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের
জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেবেন বলেও নিশ্চিত করেন তারেক রহমান। বলেন জামাত আলাদা জোট করলেও উদ্বেগের কিছু নেই, ভোট প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। কোনো দল বা সমষ্টিগতভাবে কোনো দল যদি বাংলাদেশের যে আইন আছে, বৈধ আইন আছে বাংলাদেশের, যেহেতু সংবিধান এখনো যেটি আছে, এই সব কিছুর ভেতরে থেকে, অর্থাৎ মানুষের সমর্থন গ্রহণযোগ্যতা সব কিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারে, এটাতে তো কোনো সমস্যা বা উদ্বেগের কোনো কারণ আমি দেখি না। এছাড়াও জুলাই আন্দোলন সফল হলেও প্রেক্ষাপট তৈরি হয়েছে অনেক বছর আগেই, এমন মন্তব্য করে তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে এই আন্দোলনে অবদান রেখেছে, তবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। মৃত্যু বদল করে না, বাট আমরা দেখি। শাহাদাত অফরো, এখন, ঢাকা। আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। করেছি এখন প্রসঙ্গক্রমে সবাই সে আলোচনায় একটা প্রশ্ন উত্থাপন করেছে যে এই গণভোট হবে একই দিনে, সে গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা কি। আমরা সুবিধার কথা বলেছি এই জন্য এই নির্বাচনটা হওয়ার জন্য আর 2-3 মাস বাকি আছে। একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ। এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে, কারণ একই ব্যালট বাক্স এলি, একই পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, বুথ সেন্টার, সমস্ত আয়োজন, সমস্ত বাজেট সবকিছু হবে, অথচ ফলাফল একই। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে, আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো। তা এখন লক্ষ্য করছি কেউ কেউ, আমি কোনো দলের নাম নেব না, এটা তো অন এয়ারে যায় সবাই দেখে, এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে। এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি, সে লক্ষ্যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যম সহ অংশীজনদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। একই সাথে নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে কমিশনের অবস্থান লুকানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সংলাপে এসব কথা বলেন সিএসএ। রাজনীতিবিদদের সাথে আলোচনাটা আর একটু শেষের দিকে করবো বলে ভাবছি। তো আমাদের দায়িত্বটা ওই রাজনীতিবিদদের দিকে ব্যস্ত, আর আমাদের সংস্কার কমিশন অনেকটুকু সেরে ফেলেছে, এই জন্য আমরা হয়তো একটু হালকা বোধ করছি। সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সাথে সংলাপের অংশ হিসেবে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সংলাপ করছে ইসি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল। আমিরুল, অংশীজনদের সাথে দিনব্যাপী সংলাপে ইসির পক্ষ থেকে কি কি বক্তব্য উঠে এসেছে জানাবেন।
রাত্রি শুরুতেই কিন্তু উদ্বোধনীতে মূলত প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। তার কথার যদি মূল কথা ধরে বলি, মূলত তিনি যে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন, যে গণমাধ্যমের যে ভূমিকা নির্বাচনে থাকে সেই বিষয়গুলো তিনি বলেছেন। একই সাথে যে বিষয়টি স্পষ্ট করেছেন যে মূলত নির্বাচন কমিশনের যে কার্যক্রম সহ অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো আসলে মূলত লুকানোর মতো কিছু নেই বলে তিনি ঠিক এভাবেই মন্তব্য করেছেন। এবং এখানটায় মূলত আজকে গণমাধ্যমের যে প্রতিনিধিরা এসেছেন, সকালের ভাগে ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা তারা উপস্থিত হয়েছেন। তাদের কথার অন্যান্য যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে অন্যতম যে বিষয়টি উঠে এসেছে মূলত যে নির্বাচনে যে গণমাধ্যম নীতিমালা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনি জেনে থাকবেন যে এই নীতিমালার মধ্যেই মূলত যে ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের যে অবাধে প্রবেশের সেই বিষয়টি কিন্তু বাধা রয়ে গেছে বলা চলে। একেবারে আপনি হয়তোবা জানেন যে 10 মিনিটের বেশি থাকা যাবে না, কিংবা 2 জনের বেশি গণমাধ্যম কর্মী একসাথে প্রবেশ করতে পারবে না, এমন একটি বিধান কিন্তু রাখা হয়েছে গণমাধ্যম নীতিমালায়। তো বলা চলে গণমাধ্যম নীতিমালা যেহেতু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেই হিসাবে কিন্তু অংশীজনদের মতামতের মধ্যে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এর পাশাপাশি গণমাধ্যমের যে প্রতিনিধিরা যারা এখানটা উপস্থিত রয়েছেন তাদের পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে নির্বাচনের যে দায়িত্ব পালনে ইসির কর্মকর্তারা থাকবেন তাদেরকে যেন বিচারিক ক্ষমতা দেওয়া হয়, তথা যে কোনো সময়ে যে কোনো ধরনের পরিস্থিতি যেন তারা ঠিক সময়ে তারা সেই ব্যাপারে ব্যবস্থা নিতে পারে, সেই ব্যবস্থাপনার কথা উঠে এসেছে। এবং একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কথা কিন্তু উঠে এসেছে। একই সাথে তাদের পক্ষ থেকে কমিশনকে একটি বিষয় জানানো হয়েছে যে যেহেতু কমিশনের অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, কিংবা তাদের যে অফিসিয়ালি একটি বক্তব্য থাকে যেটি বলা হয়েছে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে, যে মূলত যেন তাদের যে তথ্যগুলো থাকে কিংবা বার্তাগুলো থাকে বিভিন্ন ভোটার কিংবা প্রার্থীকে ঘিরে, যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অপব্যবহার হচ্ছে, বলা হচ্ছে যে যেহেতু প্রথম সারি কিংবা মূলধারার যে গণমাধ্যমগুলো রয়েছে তাদেরকে কাছে যেন সময় মতো পৌঁছানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারা কিন্তু সে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে বিশেষভাবে আমলে নেওয়ার জন্য বলেছেন। এবং আপনি জেনে থাকবেন এখানটা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য কমিশনাররা উপস্থিত রয়েছেন। আজকের সংলাপ 2 ভাগে চলে মূলত বিকাল নাগাদ চলবে। রাত্রি প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করছে এসি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে অর্থনীতির নানা সূচক ঊর্ধ্বমুখী হলেও স্থবির গাড়ি, ফ্ল্যাট ও বিয়ের বাজার। 2022 থেকে 2025 সালের মধ্যে গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে, রিকন্ডিশনড গাড়ির বাজার প্রায় ক্রেতাশূন্য। আবাসন খাতে বিক্রি নেমে এসেছে আগের তুলনায় প্রায় অর্ধেকে। এদিকে বিয়ের সংখ্যাও কমেছে প্রায় 50%। অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অপেক্ষার মানসিকতা। সাদাত অফরোজ জানাচ্ছেন বাকিটা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বদলেছে, নেতা বদলেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে দেশের অর্থনীতি এখন কোন পথে? গাড়ি, বাড়ি কিংবা বিয়ের বাজারে কি চলছে? জীবনযাত্রা ফিরেছে কি পুরনো গতিতে? বেসরকারি তথ্য বলছে 2022 সালের জানুয়ারি থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে গাড়ি বিক্রির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও তেজগাঁওয়ের রিকন্ডিশন গাড়ির শোরুমগুলো প্রায় ক্রেতা শূন্য। বিক্রেতারা বলছেন বিক্রি কমে গেছে প্রায় 50 থেকে 60 ভাগ। এখন বর্তমানে মাসে একটাও হচ্ছে না, কোনো সময় একটা হয়, 2টা হয়, কোনো সময় হয় না। নতুন গাড়ির বাজারেও প্রায় একই চিত্র। দেশীয় উদ্যোক্তারা বলছেন অনিশ্চিত বিনিয়োগ পরিস্থিতি আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নতুন গাড়ি কেনার আগ্রহ কমেছে উল্লেখযোগ্য হারে। কর বাড়ানোর ক্ষেত্রে খাত সংশ্লিষ্টদের পরামর্শ নেওয়া, সরকারকে উদ্যোক্তা বান্ধব ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। যেহেতু বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়তেছে, জিনিসপত্র দাম কমবে, ডলারের দাম কমবে, পিপল আর মুভিং ফরওয়ার্ড মোর অফ আ লাক্সারি আইটেম। বাট এখন যতই দ্রুত ইলেকশনের টাইম আসতেছে, যত কাছে আসতেছে, মানুষজন একটু ভয় পাচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা সিনারিওটা কোন দিকে যাবে। ম্যানুফ্যাকচার হিসেবে আমরা আছি, আমাদের হাতে গোনা 3-4টা অ্যাসেম্বলি আছে, এদের সাথে কথা বলতো যে ট্যাক্সটা বাড়ানোর তো কোনো মানে হয় না। এই কামিং ফেব্রুয়ারি, মার্চের দিকে কিন্তু গাড়ির দাম কিন্তু অনেক বেড়ে যাবে। সো আমি যদি বলি যে কিছু কিছু জিনিস তারা ভালোভাবে নিছে, বাট কিছু কিছু জিনিস তারা কিছু কিছু অ্যাসোসিয়েশনের সাথে কথাবার্তা বলে এবং তাদের কথাগুলো একটু ভ্যালুয়েশন করে তার করা উচিত। অন্যদিকে ফ্ল্যাটের বাজারের রিহাবের পরিসংখ্যান বলছে 2010-11 সালে যেখানে গড়ে 15,000 ফ্ল্যাট বিক্রি হতো, 2024-25 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 8 থেকে 10,000-এ। অর্থনৈতিক মন্দা, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ড্যাপের নতুন বিধিনিষেধ
আবাসন খাতে ভর করেছে অস্থিরতা বলছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রতি নির্বাচনের ন্যায় এই বছরও বাজার ভাটা যাওয়ার শঙ্কা জানান তিনি। গত বছরের তুলনায় এই বছর ব্যবসা খুব একটা ভালো না। আমি বললাম প্রথমে যে ড্যাবের কারণে। দেখেন যে নির্বাচন বছরে কিন্তু শুধু এই বছর না, প্রত্যেক বছরই ব্যবসায়ী কিন্তু কিছুটা স্লো চলে, এবং শুধু আমাদের রিহাব না, রিয়েল এস্টেট ব্যবসা না, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তাদের ডিসিশন নেয় নির্বাচনের পরে। গাড়ি বাড়ির পাশাপাশি থমকে গেছে বিয়ের বাজারও। কাজী অফিসগুলোর হিসেব বলছে অভ্যুত্থানের পর থেকে বিয়ের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত বছর হয়েছে প্রায় 200 বিবাহের মতো, আর এই বছর এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 হয়েছে। আর সামনে যে কয়েক মাস আসছে, বিশেষ করে শীত সিজনে একটু বেশি হয় কাজ। অর্থনীতিবিদরা বলছে বাজারে এখন এক ধরনের অপেক্ষার মানসিকতা কাজ করছে। অনানুষ্ঠানিক খাতে ব্যয় কমা অর্থনীতির উপর প্রভাব ফেলছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে অনেকেই হাতে টাকা রাখছেন, কিন্তু কোথাও বিনিয়োগ করছেন না। যে বাংলাদেশের হাই ট্রানজ্যাকশন ভ্যালু যেগুলো, সেগুলোর পিছনে দুর্নীতি একটা বড় জায়গা। অতএব সরকার একটা রিস্ক ফ্যাক্টর তাদের জন্য হিসাবে কাজ করছে, যে কারণে তাদের ডিমান্ড থাকা সত্ত্বেও এখন পারচেজ করছে না। যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। গাড়ির চাকা, ফ্ল্যাটের ইট কিংবা বিবাহের মঙ্গল ঘটনা সবকিছুই যেন এখন অপেক্ষায়। সরকারি হিসেব বলছে কমে এসেছে মূল্যস্ফীতি, কিন্তু সেই তুলনায় অর্থনীতির যেই গতি সেটি এখনো চাঙ্গা হয়নি। আর যারা বিশ্লেষক আছে তারা বলছে এই অস্থিতিশীলতা কেবলমাত্র আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তবে এবার দেখার বিষয় আগামী নির্বাচনের পরে অর্থনীতির গতি কতটা বেগবান হয়। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ও শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণের কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই মামলার যে অভিযোগ সেটি আজকে আমলে নেওয়া হয়েছে এবং অভিযোগ আমলে নিয়ে এই 4 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলায় 4 জন আসামি পলাতক রয়েছেন, তবুও তাদের মধ্য থেকে এই 14ই অক্টোবর তাদেরকে হাজির হওয়ার জন্য যে নির্দেশ, সেই নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে থাকতেন এবং তিনি সকল আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম সেখানে একজন প্রভাবশালী ব্যক্তি। এই হিসাবে তার বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগটি আমলে নেওয়ার পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি গণমাধ্যমের কাছে ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে মাহবুবুল আলম হানিফ সহ এই কুষ্টিয়ার 6 জন হত্যার ঘটনায় 3টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে মুখ্য ভূমিকার অভিযোগ আনা হয়েছে এবং একই সঙ্গে ওবায়দুল কাদের বিরুদ্ধে যে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের হত্যার, সেই অভিযোগের মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সে অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের যেহেতু একজন গুরুত্বপূর্ণ নেতা, সেই কারণে তাকেও এই মামলায় যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে জুলাই আগস্টে, সেই অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এবং যেটি তাজুল ইসলাম বলেছেন, তিনি আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তার বক্তব্য হচ্ছে যে যারা আওয়ামী লীগের হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এরকম ব্যক্তি যারা রয়েছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং কেউ বিচারের থেকে রেহাই পাবেন না, এই বিষয়টি তিনি বলেছেন। একই সঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই গুমের যে মামলাগুলো হয়েছে, গুমের যে তদন্ত হয়েছে, সেই গুমের মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এবং বেশ কয়েকটি তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে, যেটি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছেন। যেটি তিনি জানিয়েছেন একটু আগে যে সেই গুমেরও কিছু মামলার তদন্ত শেষ হতে পারে এবং সেই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে এবং গুমেরও বিচার শুরু হবে। সব কিছু মিলিয়ে যেটি প্রধান চিফ প্রসিকিউটর যেটি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের কোনো ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাউকে বিচারের আওতার বাইরে রাখা হবে না, কাউকে বিচার থেকে রেহাই করা যাবে না এবং সবাইকে বিচার আওতায় আনা হবে। এবং একই সঙ্গে যে মামলাগুলো চলমান রয়েছে এবং যারা গ্রেফতার রয়েছেন, যারা পলাতক রয়েছেন, প্রত্যেককেই ধারাবাহিকভাবে বিচার আওতায় আনা হবে বলেই প্রধান প্রকৌশলী তাজুল ইসলাম তিনি জানিয়েছেন আজকে ট্রাইব্যুনাল ব্রিফিংয়ে রাত্রি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান।
রাজধানীর একটি 5 তারকা হোটেলে চলছে বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। সন্ধ্যায় হবে সভাপতি পদে নির্বাচন। এই মুহূর্তে সেখানে আছেন জুবাইর আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবাইর, আপনার সাথে এর আগে আমরা আগের সংবাদে যুক্ত হয়েছিলাম, তখন আপনি বলছিলেন ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। ভোটের পরিবেশ এখন কেমন দেখছেন? ভোটার আর প্রার্থীরা কি বলছেন? সকাল 10টা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো, যদি আমরা চিন্তা করি, প্রথমবারের মতো একটি 5 তারকা হোটেলে ভোট গ্রহণ হচ্ছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, 2013 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতগুলো নির্বাচন হয়েছে তার প্রত্যেকটি ভোট কেন্দ্র হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ NSC, এবং এর পরবর্তীতে 2021 এবং তার আগে 2017 সালের নির্বাচনটি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অফিসটি আছে মিরপুরে, সেখানে প্রথমবারের মতো হোটেলে ভোট গ্রহণ। প্রথম এবং পট পরিবর্তনের পরে, দেশের যে পট পরিবর্তনের পরেই প্রথমবারের মতো এই নির্বাচন, সব মিলিয়ে অনেক নতুনত্বের আমেজ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। ভোটার গ্রহণের ক্ষেত্রে যদি বলি, এরই মাঝে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসে নিজের ভোট দিয়ে গিয়েছেন। গতকাল আদালতের রায়ের পরে যিনি প্রার্থীতে ফিরে পেয়েছিলেন, ইফতেখার রহমান মিঠু, তিনি এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা সকাল থেকে যতই বেলা গড়াচ্ছে ততই কাউন্সিলর এবং যারা প্রার্থী তাদের দুই পক্ষেরই আমাদের উপস্থিতি অনেকখানি বাড়তে দেখা গিয়েছে। এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে যতটুকু দেখা গিয়েছে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার সবাই প্রয়োগ করছেন। যাদের প্রার্থীতা যারা সরে গিয়েছিলেন এবং যাদের পক্ষ থেকে বিগত সময়গুলোতে বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক অভিযোগ আসছিল, তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের আভাস পাওয়া যায়নি। আরেকটু যদি যুক্ত করি আমরা এই সময়টাতে বেশ সাবেক ক্রিকেটারদের অনেক আনাগোনা দেখা গিয়েছে। অনেক ক্রিকেটাররা আসছেন, তারা নিজেদের মতামত ব্যক্ত করছেন। তারা নিজেদের মতামতের পাশাপাশি বোর্ডের কাছ থেকে কি প্রত্যাশা সামনের দিনগুলোতে, সেগুলো নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা করছেন। সকাল থেকে সাংবাদিক এবং গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত, বিসিবির সঙ্গে যারা যুক্ত, তাদেরকে আমরা দেখেছি ব্যস্ত সময় পার করতে। আর 156টি কাউন্সিলরের ভোট রয়েছে, তার মধ্যে 23 জন পরিচালক এখান থেকে আমরা পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য আগামী 4 বছরের প্রেক্ষাপটে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এখান থেকেই পরবর্তী 4 বছরের নীতি নির্ধারক করা হবে সেটা পেয়ে যাব। যদিও বেশ অনেকগুলো পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে এসেছিলেন, তারপরও এখন পর্যন্ত সেই আমেজগুলো, বিগত কয়েকদিনের যে নেতিবাচক খবরের শিরোনাম যেগুলো ছিল, তার কোনোটি কিন্তু এখন পর্যন্ত খুব বেশি প্রভাব রাখতে দেখা যায়নি। আর বিস্তারিত যদি আরও কিছু বলি, ঢাকার ক্লাব কর্তাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে ভোটের পুরোটা সময় জুড়ে। রাত্রি এই ছিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। বিস্তারিত আরও কিছু জানলে আমরা নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হব। শাপলা প্রতীকেই নির্বাচন করবে এনসিপি। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নাটোরে এক কর্মসূচিতে তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা সে বিষয়ে বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা চলছে। আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নেই। আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়, যেই মার্কাটা নিয়ে একটা ডিগনিটি শো করে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করতে পারবে, জনগণের কাছে যেতে পারবে, ওই ধরনের মার্কা আমরা তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করতে বলবো। এবং যেগুলো ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জমে উঠেছে প্রচারণা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। আমরা প্রথমেই চলে যেতে চাই শোয়েবের কাছে। শোয়েব, চাকসু নির্বাচনের প্রচারণা সকাল থেকেই শুরু হয়ে গেছে। এই মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন?
ছিল ঝুম বৃষ্টির কারণে প্রার্থীরা সেভাবে প্রচার প্রচারণা করতে পারেননি এবং ফ্যাকাল্টিগুলোতেও শিক্ষার্থীদের বা ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে এই মুহূর্তে বৃষ্টি কমেছে এবং প্রার্থীদেরও সরব উপস্থিতি দেখা যাচ্ছে। অনুষদগুলোতে ভোটাররাও আসছেন এবং প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে লিফলেট বিতরণের পাশাপাশি তারা ভোট প্রত্যাশা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে এবং এখানে ছাত্র দলের ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, সেই সাথে ছাত্র শিবির সমর্থিত যে সম্প্রীতির শিক্ষার্থী জোট সেখানের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সবাই এখানে রয়েছেন এবং তারা এখানে প্রচার প্রচারণা করছেন। শিক্ষার্থীদের মাঝে বা ভোটারদের মাঝে তারা ব্যালট পেপার বিতরণ করছেন, নিজেদের ব্যালট নাম্বার জানাচ্ছেন এবং তার মাধ্যমে তারা আসলে ভোট প্রার্থনা করছেন তাদের কাছে। এবং নানান ধরনের লিফলেট তারা তৈরি করেছেন। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু শাটলের ক্যাম্পাস, শাটলের আদলে কেউ লিফলেট বিতরণ করেছেন, কেউ যেহেতু এখন কিছুটা গরম পড়ছে হাত পাখার আদলে কেউ লিফলেট করেছেন। এভাবে নানান ধরনের বৈচিত্র্য আনার মধ্য দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণে তারা চেষ্টা করছেন। তবে সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসলে প্রার্থীরা কী প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে সেটি। এবং সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে আবাসন, যোগাযোগ এবং খাবার বা হলের যে খাবারের ব্যবস্থা সেটি হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন প্রার্থীরা। এবং সেই জায়গাগুলোতে কোন প্রার্থী কীভাবে কাজ করবেন সেই আশ্বাসগুলো তারা ভোটারদের কাছে তুলে ধরছেন। এবং একই সাথে দীর্ঘদিন প্রায় 36 বছর যেহেতু নির্বাচন হয়নি, শিক্ষার্থীরাও অধীর আগ্রহে রয়েছেন এই নির্বাচনকে নিয়ে অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীদের নানান প্রত্যাশা রয়েছে। তারাও কিন্তু প্রার্থীদের সাথে কথা বলছেন এবং কি করবেন প্রার্থীরা বা তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, শিক্ষার্থীদের যে নানান সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরে সেগুলো সমাধানে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু প্রার্থী বা প্রার্থীদের কাছে ভোটাররা জানতে চাইছেন। এবং এইভাবে প্রার্থী এবং ভোটারদের যে পারস্পরিক মিথস্ক্রিয়া তার মধ্যে দিয়ে একটি জমজমাট নির্বাচনী প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। দুপুরের সময়টাতে বিশেষ করে অনুষদগুলো এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে ঝুপড়ি বা খাবারের দোকানগুলো রয়েছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সেই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, যেহেতু সময় খুব কম। এবং এইসব জায়গার বাইরে বিশ্ববিদ্যালয় বিকেলের পর থেকে রাত 10টা পর্যন্তও কিন্তু প্রচারণা চালানো যাচ্ছে এবং সেই সময়টাতে বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এবং একই সাথে প্রার্থীরা কিন্তু ইশতেহার তৈরি করছেন। আগামী 2-1 দিনের মধ্যে হয়তোবা বেশ কয়েকটি প্যানেল তারা তাদের ইশতেহারও ঘোষণা করবে। রাত্রি চাকসু নির্বাচনের প্রচারণার খবর শুনছিলাম শোয়েবের কাছ থেকে। এবার একটু যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই সেখানকার পরিস্থিতি কি, প্রচারণা কেমন দেখছেন এবং একই সাথে প্রার্থীদের ব্যস্ততা আসলে কেমন? রাত্রি প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে, কেননা আসলে পূজার যে ছুটি ছিল তাতে ক্যাম্পাস বন্ধ থাকার পরে গতকালকে কিন্তু প্রথম ক্যাম্পাস খোলে এবং গতকালকে খানিকটা বৈরী আবহাওয়া ছিল, সেটি উপেক্ষা করে আজকে কিন্তু একেবারে ঝলমলে রুদ্রোজ্জ্বল একটা দিন, যার কারণে কিন্তু আমরা আসলে যেটি দেখছি যে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থী এবং একই সাথে যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু প্রচারণায় বেশ মুখর। এবং তারা বলছেন যে তাদের শেষ হয়ে যাওয়া লিফলেট সেইগুলোর প্রস্তুতিও তারা নিচ্ছে এবং এই লিফলেট প্রস্তুতির কারণে তাদের কাছে আপাতত যে লিফলেটগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখছি যে ক্যাম্পাসের এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসলে চষে বেড়াচ্ছেন। তারা বলছেন যে 35 বছর পরে আসলে যে নির্বাচন সেটি নিয়ে তাদের যেমন আকাঙ্ক্ষা আছে, প্রার্থী এবং ভোটার প্রত্যেকেরই আসলে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং মাঝখানে যে 25 তারিখের নির্বাচনটি আসলে পিছিয়ে যে 16 অক্টোবর করা হয়েছে, এই যে একটা সময় পাওয়া গেছে সেই সময়টিতে আসলে প্রত্যেকটি প্রার্থীর কাছে যেতে চান ভোটাররা এবং ভোটারদের যে আসলে যেই প্রত্যাশাগুলো রয়েছে সেই প্রত্যাশাগুলো কি সেগুলোকে আসলে বাস্তবায়ন করতে চান পরবর্তী রাকসুর মধ্য দিয়ে। এবং এই রাকসু অংশগ্রহণমূলক এবং প্রত্যেকেই এইটির সাথে অংশ নিয়ে তারা হচ্ছে এই পুরো রাকসুটি আসলে চাচ্ছেন। এবং এর মধ্যেই আমরা যেটি লক্ষ্য করেছি কয়েকটি প্যানেল তারা বলছেন যে ঠিক 12টার সময় তাদের 11টার সময় একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটি আসলে না হয়ে 12টা এবং পরবর্তীতে এখন পর্যন্ত তারা প্রস্তুতি নিচ্ছে। এবং এর মধ্য দিয়ে আসলে প্রশাসনের কাছে তারা কি দাবি করছেন, নির্বাচন কমিশনের কাছে কি দাবি করছেন সেগুলো তুলে ধরা হবে। যতটুকু আমরা জানতে পেরেছি আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে প্রাতিষ্ঠানিক দাবির যে আন্দোলনটি যায় আপাতত স্থগিত রাখা হয়েছে, সেইটি যেন আবারও পুনরায় গতবারের মতো আসলে এটি না হয় সেটির সমাধান তারা আসলে চান এবং প্রশাসন এই বিষয়ে তৎপর হবেন এবং এই যে 9টি দিন এর মধ্যে এটার সমাধান হবে এবং 16 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হোক সেটি আসলে প্রার্থী এবং শিক্ষার্থীরা আসলে সেটি প্রত্যাশা করছেন। তো রাত্রি যেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে পুরো ক্যাম্পাস জুড়ে
যে একেবারে উৎসবমুখর একটা পরিবেশে নির্বাচনের প্রচার প্রচারণা চলছেন, নানা হিসেব নিকেশ করছেন প্রার্থীরা এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং একই সাথে প্রশাসনের কাছে তারা প্রার্থনা রাখছেন যেন এরপরে কোনো ধরনের প্রতিবন্ধকতা না হয়। 16 অক্টোবর রাকসু নির্বাচন হয় এবং 35 বছর পর সাধারণ শিক্ষার্থীদের যে স্বপ্ন সেটি যেন পূরণ হয়। তো রাত্রি এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচার প্রচারণার আমার কাছে সর্বশেষ খবর। রাকসু চাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। রাজধানীর সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটের দ্বিতীয় তলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 8:05 আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের দ্বিতীয় তলার একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পুরো মার্কেটটাই আমাদের পুরো দেওয়া হচ্ছে। শুধু দোতলায় আগুন লাগছে একটা দোকান তাই না, পুরো 14 তলা পর্যন্ত। তো আমরা খবর পেয়েছি 8:15 নাগাদ। তো তখন মার্কেট তো খুলে হচ্ছে 9টার দিকে। তো তালা বন্ধ থাকাতে আসলে মানে ইনস্ট্যান্ট নিয়ন্ত্রণ করাটা সম্ভব হয় নাই। তো যতক্ষণে নিয়ন্ত্রণ হচ্ছে ততক্ষণ ওই দোকান পুরোই শেষ। কৃষকের লোকসান কমাতে সরকার হিমাগারে আলুর দাম 22 টাকা কেজি নির্ধারণ করে দিলেও বগুড়ার হিমাগারগুলোতে সে নির্দেশনা মানা হচ্ছে না। হিমাগার পর্যায়ে অর্থাৎ পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সর্বনিম্ন 9 টাকা কেজিতে। এ নিয়ে আরও জানাতে হিমাগার থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, সরকার নির্ধারিত দামে আলু কেনা বিক্রি হচ্ছে না জানাবেন, আলু কেন বিক্রি হচ্ছে না? হ্যাঁ, রাত্রি আসলে আমি যে হিমাগারটি রয়েছে সেটি হলো দুপচাচা একটি হিমাগার। এই হিমাগারে আজকে আলু বাজার দর হচ্ছে 9 টাকা এবং যেটি অ্যাস্টোরিক জাতের আলু সেটা 9 থেকে 10 টাকা এবং যেটি হলো গুটিল আলু যেটি বলা হয় লাল জাতের যে আলুটি সেটা বিক্রি হচ্ছে আজকে 14 থেকে 16 টাকা কেজি ধরে। আর এই আলু উৎপাদন খরচই হয়েছিল 14 টাকা 90 পয়সা উৎপাদন খরচ হয়েছিল এবং যে হিমাগার পর্যন্ত রাখতে যায় কৃষক কিংবা ব্যবসায়ী এই খরচটি হয়েছিল 22 থেকে 24 টাকা কেজি দরে খরচ হয়েছিল। কিন্তু সেই আলুটি যদি আজকে 9 টাকা কেজি দরে বিক্রি করে তাহলে লোকসানের মাত্রাটা তো আপনি বুঝতে পারছেন যে কি ধরনের লোকসান গুনতে হচ্ছে কৃষক এবং ব্যবসায়ীদের। এবং কৃষকরা যেটি বলছে সামনের দিনে তারা আলু লাগাতে পারবেন কিনা এটা নিয়ে তারা খুবই বিপাকে রয়েছেন, কারণ 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু আলু লাগাতে হবে। আর হিমাগারগুলোতে যে আলু এখনো প্রায় 2 লাখ মেট্রিক টন আলু এখানে রয়েছে সেই আলুগুলোর অবস্থা কি হবে এটা কিন্তু কেউ বলতে পারছে না, কারণ এই আলুগুলো যদি বের করতে না পারে তো তখন হিমাগার মালিকদের নতুন করে আরেকটি সমস্যা হবে। আরও এই আলুগুলো ঠিক রাখতে গেলে আরও তাদের হিমাগার চালাতে হবে কিংবা আলুগুলো বের করতে তাদের যে লেবার খরচ সেটিও কিন্তু হবে। আর অন্যদিকে হিমাগার মালিকরা যেটি বলছেন তারা অনেক ব্যবসায়ীকে লোন দিয়েছিলেন যাতে করে তারা আলু কিনে এখানে সংরক্ষণ করেন এবং আলু বিক্রি করে তাদের লোন পরিশোধ করেন। সেই ক্ষেত্রে হিমাগার মালিকরা বলছেন কোনো ব্যবসায়ীরা খোঁজখবর রাখছে না তাদের আলুর। তো এক্ষেত্রে একটা বিপাকে পড়েছে হিমাগার মালিক, ব্যবসায়ী এবং কৃষক। এই 3 যারা মানে তারা যারা এখানে রাখেন এবং যারা হিমাগার ব্যবসা করেন এবং কৃষক যারা আবাদ করেন তারা 3 শ্রেণীর লোকই কিন্তু এখানে ক্ষতির সম্মুখীন হয়েছিল। আর এই জিনিসটা জানার পরে সরকার কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করেছিল যে 22 টাকা কেজি দরে আলু কেনা বেচা হবে হিমাগারগুলোর থেকে। কিন্তু এই যে সরকারের শুধু ঘোষণা, সেই ঘোষণার ক্ষেত্রে যে প্রয়োগ কে করবে, কৃষি বিভাগ করবে না কৃষি বিপণন করবে না কোন বিভাগ এটা যে প্রয়োগ করবে এই নির্দেশনা সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এখন পর্যন্ত হিমাগারে কোনো সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীরা তারা আসেননি যে হিমাগারের দামটা কি দরে আলু বিক্রি হচ্ছে। এই অবস্থায় কিন্তু আলু কেনাবেচা হচ্ছে এবং সামনের দিনগুলোতে আলুগুলো যে সংরক্ষিত আলুগুলো অবস্থা কি হবে সেটি কিন্তু এখনও কেউ বলতে পারছে না। তো এক্ষেত্রে সরকারের এখন দ্রুত পদক্ষেপ যদি না নেয় এই আলুগুলোর ব্যাপারে তাই আলুগুলো হয়তো বা সামনের দিনে নষ্ট হয়ে যেতে পারে কিংবা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হতে পারে এখানে কৃষক এবং ব্যবসায়ীরা। সেক্ষেত্রে কিন্তু লোকসান গুনতেই হবে ব্যবসায়ী, কৃষক এবং হিমাগার মালিকদের। তো এইভাবে কিন্তু আলুগুলো এখনও রয়েছে এবং আলুগুলো বিক্রি হচ্ছে 9 থেকে 15 টাকা জাত ভেদে। তো এই ছিল রাত্রি আমার কাছে আলুর বগুড়ার দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়ার হিমাগার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। উজানের ছলে রংপুর সহ উত্তরের 3 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কয়েক ঘন্টার ব্যবধানে পানি কমতে শুরু করলেও এখনও কমেনি দুর্ভোগ। গতরাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়। এতে রংপুর, লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল হঠাৎ প্লাবিত হয়। এর আগে তিস্তার উজানে ভারতীয় অংশে অতিবৃষ্টির কারণে সৃষ্ট ঢলে গতকাল দুপুর থেকেই পানি বাড়তে থাকে। রাত 12টায় তা বিপদসীমার 36 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে লালমনিরহাট মহিষখোঁচা ইউনিয়নের কিছু এলাকা তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পানি ক্রমাগত নেমে যাচ্ছে, তবে ভুক্তভোগীরা দাবি করছেন যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। ভারী বৃষ্টি ও ভূমিধসে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ কয়েকটি জেলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। যান চলাচল বন্ধ থাকায় সেখানে আটকা পড়েছেন বহু পর্যটক। প্রতিবেশী দেশ ভুটানের টালা জলবিদ্যুৎ কেন্দ্রের পানি লোকালয়ে ঢুকে পড়ায় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এমন প্রেক্ষাপটে আজই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পার্শ্ববর্তী নেপালেও বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বাকিটা। পূজার রেশ কাটার আগেই অতিবৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলা। গেল শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ভেঙে পড়েছে সেতু কালভার্ট। দার্জিলিং থেকে কোচবিহার হোটেল, হোমস্টেগুলোতে আটকা পড়েছেন বহু পর্যটক। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় গেল শনিবার রাত থেকে টানা 12 ঘন্টা প্রায় 261 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা বলছেন, শেষবার এমন ভয়াবহ দুর্যোগের দেখা মিলেছিল 27 বছর আগে 1998 সালে। अभी परिस्थिति दुधिया का गंभीर है। जो रात का पानी से दुधिया का जो बांध बांधा हुआ है वो सब भी टूट गया। वो इरिगेशन चैनल भी सब टूट गया। अभी देख रहा है, अभी चैनल सब आ रहा है, देख रहा है। अभी स्थिति ब्रिज भी टूटा है। अभी स्थिति गंभीर है। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিংয়ের মিরিক এবং সুখিয়া পোখরি। এর মধ্যে মিরিকে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। রোববার সকাল থেকেই উদ্ধার কাজে নেমেছে রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী, সেনা সদস্য এবং স্থানীয় পুলিশ। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শনে সোমবারই উত্তরের পাহাড়ি এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হতাহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরও আশঙ্কার বিষয়, পূজার ছুটি উপলক্ষে হাজার হাজার পর্যটক এই পাহাড়ি অঞ্চলে বেড়াতে যান। এই বিপর্যয়ের জেরে তাদের অনেকেই আটকা পড়েছেন সেখানে। যদিও দার্জিলিং সহ উত্তরাঞ্চলীয় মোট 5 জেলায় কতজন পর্যটক আটকা পড়ে আছে এ বিষয়ে নিশ্চিত নয় রাজ্য প্রশাসন। একাধিক জায়গায় ধস এবং সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের যোগাযোগ বন্ধ। 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার পানি। পাশাপাশি বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী 55 নম্বর জাতীয় সড়কও। একই পরিস্থিতি পার্শ্ববর্তী দেশ নেপালে। কাঠমান্ডু টাইমস জানিয়েছে, বর্ষা মৌসুমের শেষ প্রান্তিকে অতিবৃষ্টির কারণে বাগমতি, মাধেশ ও কোশি অঞ্চলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিধস ও বন্যায় প্রাণহানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নিখোঁজদের তালিকাও। जुन किसिमको चाहिँ डुबान भएको छ ती ठाउँहरूमा अब हामीले चाहिँ अब हाई अलर्टमा चाहिँ अब बस्नुपर्छ। हाम्रो सुरक्षाकर्मीहरूलाई पनि हामीले सम्मानले हिजोदेखि नै हामीले चाहिँ हाई अलर्टमा राखेर। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর সূচি কিছুটা বিঘ্নিত হলেও স্বাভাবিকভাবে চলাচল করছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলে কোশি নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কোশি ব্যারেজের 56টি স্লুইস গেটের সবগুলোই খুলে দেওয়া হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। হংকং চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার সকাল 11টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ঢাকায় নেমেই দলের সঙ্গে যোগ দিতে টিম হোটেলে রওনা দেন ইংলিশ লিগে খেলা এই তারকা ফুটবলার। বিকেলে দলীয় অনুশীলনে অংশ নিতে পারেন তিনি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী 9 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ফিরতি ম্যাচে দেশটির মাটিতে লড়বে 14 অক্টোবর। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিকে সামনে রেখে সপ্তাহখানেক আগে থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে হাভিয়ার ক্যাপ্রেরার দল।
এবার সে দলে যোগ দিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরীও। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3টি ম্যাচে খেলেছেন ইংল্যান্ডে বসবাস করা এই ফুটবলার। এর মধ্যে জাতীয় দলের হয়ে 1টি গোল ও 1টি অ্যাসিস্ট করেছেন তিনি। দর্শক, শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ব্যক্তি বা দল নয়, জুলাইয়ের মাস্টার মাইন্ড জনগণ। বিবিসি বাংলাকে তারেক রহমান, লড়বেন নির্বাচনে ৭১-এর ভূমিকায় জবাব দিতে হবে জামায়াতকে। সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি, বললেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা। দেশে কমেছে গাড়ি, ফ্ল্যাট বিক্রি, স্থবির বিয়ের বাজার। রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী কারণ বলছেন অর্থনীতিবিদরা। ইলেকশনের টাইম আসতেছে, যত কাছে আসতেছে মানুষজন একটু ভয় পাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা সিনারিওটা কোন দিকে যাবে। যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। চাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রাকসুর সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি, মন ভোলানো কথায় ভোটার আকর্ষণের চেষ্টা। আজ থেকে প্রচারণার সময় আবার দেওয়া হয়েছে, আমরা প্রচারণায় নেমেছি এবং আমরা আবারও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাব। আজকের যে আবার নতুন প্রাণচঞ্চল ভাব শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে, ভোটারদের মধ্যে, আপনাদের মধ্যে, আমাদের দেখে ভালো লাগছে। এবং 21 প্রার্থীর সরে দাঁড়ানো আর রিট বিতর্কের পর চলছে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। আগেই নিশ্চিত 9 পরিচালকের পদ। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।